নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় পিএমএমভিওয়াই বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এটি ভারত সরকার দ্বারা পরিচালিত একটি মাতৃত্ব সুবিধা কর্মসূচি। 19 বছর বা তার বেশি বয়সী গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের জন্যই এটি একটি শর্ত সাপেক্ষ আর্থিক সহায়তা প্রকল্প। তাহলে এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে কোন কোন বিষয়গুলির দিকে বিশেষ নজর রাখতে হবে, সেই নিয়েই এই ভিডিও। তো যারা এই প্রকল্পে আবেদন করে 5,000 টাকা আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা অনলাইন আবেদনটি করবেন। তো এর জন্য এই যে পেজে আমি রয়েছি, সেই পেজে আসতে হবে। তার ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আপনারা টাইপ করতে পারেন PMMVY। এরকম একটা পেজ আসার পর পেজটা আপনারা একটু দেখে নেবেন। লেখাই আছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। তো এখানে থাকা যে লগ ইন বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই লগ ইন বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। আপনাদের সামনে এরকম একটা লগ ইন পেজ আসবে, যেখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। তো এসব করার আগে বলে রাখি যে এই আবেদন কিন্তু আগে যে কোনো ভারতীয় নাগরিক সিটিজেন লগ ইন বলে একটা অপশান থেকে করতে পারতেন, কিন্তু বর্তমানে এই প্রভিশনটা একদমই নেই। কেবলমাত্র আশা দিদিরাই তাদের কিছু তথ্য দিয়ে লগ ইন করে এই মায়েদেরকে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার কাজটি করতে পারেন। তো তার জন্য জাস্ট দরকার একটা মোবাইল। তো এখান থেকে আপনারা কি করবেন, যেই ফর্ম ফিল আপ করুন না কেন, আশা দিদি হোক বা অন্য যে কোনো ব্যক্তি হোক, তো প্রথমে এখানে আশা দিদির ইউজার আইডিটা লিখতে হবে এবং তার তলায় পাসওয়ার্ডটা লিখতে হবে, এবং যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা নিচের বক্সে লিখে লগ ইন বাটনে ক্লিক করে নিতে হবে। তো আমি এই তথ্যগুলো সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে লগ ইন বাটনে ক্লিক করে নিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ আসবে, যেখানেতে শো করবে শুধুমাত্র ইউজার আইডি, এবং তারপরে সেই ইউজার আইডিটাকে ভেরিফাই করে নেওয়ার জন্য এই ভেরিফাই বাটনে ক্লিক করে নিতে হবে। একটু অপেক্ষা করতে হবে। এই পেজেও ঠিক একই রকমভাবে যার আশাকর্মী বা যিনি আশাকর্মী তার ইউজার আইডিটা এখানে শো করবে, এবং যে আশাকর্মী রয়েছেন তার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারেতে একটা ওটিপি যাবে। যেই মোবাইল নাম্বারের 4 সংখ্যাটা ডিজিটটা আপনারা একটু মিলিয়ে দেবেন যে সঠিক নাম্বারে ওটিপি যাচ্ছে কিনা। তারপর এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা বক্সের এখানেতে ওটিপিটাকে মোবাইল থেকে কপি করে বা মোবাইল থেকে দেখে নিয়ে বসাতে হবে, এবং ফাইনাল লগ ইনের জন্য আপনাদেরকে ভ্যালিডেট বাটনটিতে ক্লিক করে নিতে হবে। এক্ষেত্রে ওটিপিটাকে আপনাকে 15 মিনিটের মধ্যে পুট করতে হবে। 15 মিনিট পরেতে ওটিপিটা এক্সপায়ার করে যেতে পারে। আবারও একটু অপেক্ষা করতে হবে। লগ ইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে পেজ আসবে, এখানে আপনারা আশাকর্মীর যে নামটা সেটা এখানে শো করতে পারবেন, মানে যার নামে লগ ইন করা হয়েছে। এবং এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপডেট আধার ডিটেলস অফ অঙ্গনওয়াড়ি অথবা আশা ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মীর আধার ডিটেলসটাকে এখানে আপডেট করতে হবে, যদি করা না থেকে থাকে। কিসের জন্য? পেমেন্ট অফ অনারারিয়াম, যে ভাতা তিনি পান সেই ভাতাটা যাতে উনি পেতে পারেন খুব সহজেই, তো সেই কারণে আধার লিঙ্কটা করিয়ে রাখতে হবে। তো যদি না করা থেকে থাকে কারো, তবেই তিনি এটা করবেন। যাদের করা নেই তাদের জন্য আমি এটা বলছি। তো সবার প্রথম এখানে যে কনসেন্ট বক্সটা রয়েছে ছোট্ট মতো, এটাতে ক্লিক করে নেবেন। যিনি আশাকর্মী রয়েছেন তার নামটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে, এই জায়গাটা এডিট করার কোনো অপশান নেই। তার মোবাইল নাম্বারটা এই জায়গায় দেওয়া থাকবে। তারপর রয়েছে নেম ইন আধার, আধার কার্ডে তার নামের স্পেলিং কী আছে সেই অনুযায়ী দেখে নিয়ে এই বক্সটাতে লিখে ফেলবেন। তারপরে রয়েছে আধার নাম্বারটা, এখানে আধার নাম্বারটা আপনাদেরকে পুট করতে হবে। পুট করলেই আধার নাম্বারটা ভ্যালিডেট বা অথেন্টিক হয়ে যাবে। এবং তারপরে রয়েছে ডেট অফ অ্যাটাচমেন্ট অফ FF AWW অর আশা উইথ অঙ্গনওয়াড়ি সেন্টার। যে আশাকর্মী বা যে অঙ্গনওয়াড়ি কর্মীর এন্ড থেকে আমি লগ ইন করেছি, তিনি কত তারিখে অঙ্গনওয়াড়ি সেন্টার বা আশাকর্মী হিসাবে যোগদান করেছিলেন, সেই ডেটটা এখানে পুট করতে হবে। তার জন্য
এখানে যে ডেট মান্থ ইয়ার রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে। করার পর একটা ক্যালেন্ডার পাবেন, সেখান থেকে সেই যোগদানের তারিখটিকে সিলেক্ট করে নিয়ে সর্বশেষ অপশান সাবমিট বাটনে ক্লিক করে তার তথ্যটিকে আপডেট করে নিতে হবে। যদি এই সমস্ত কিছুই আপডেট আপনার করা থেকে থাকে তাহলে একটা পপ আপ আসবে যে আগে থেকেই এই সমস্ত ডিটেলস আপডেট করা আছে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সর্বশেষ অপশান অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের তো এই পেজ হলে চলবে না, অন্য পেজ দরকার। সেক্ষেত্রে আপনি এটাকে সরানোর জন্য এই ক্যান্সেল বাটনে ক্লিক করে এই অপশান থেকে বেরিয়ে যাবেন। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে লেখাই আছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এই পেজটার সবার ডান দিকের কোণেতে আমি যে আশাকর্মীর আইডি থেকে লগ ইন করেছি তার নামটা এখানে শো করবে এবং বাম দিকে 4 থেকে 5টা অপশান রয়েছে। এই 4-5টা অপশানের ভেতর থেকেই একটা পয়েন্ট আমি দেখাবো, সেই পয়েন্ট থেকেই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অর্থাৎ যিনি মা, যিনি 5,000 টাকা পাবেন তার রেজিস্ট্রেশনটা এখান থেকেই করে নিতে হবে। তো তার জন্য আপনারা এখানে ডেটা এন্ট্রি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। নেওয়ার পরই এখানে অনেকগুলো সাব পয়েন্ট পাবেন। প্রথম রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, তারপর এনরোল্ড সেলফ রেজিস্টার্ড বেনিফিশিয়ারি, আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন ডিটেলস, কেস ক্লোজার্স, আপডেট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রোফাইল। এই এতগুলো অপশানের মধ্যে থেকে আমাদের একটি অপশান কাজে লাগবে, সেটা হলো প্রথম অপশান বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে সেই ফর্মটা যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। তো আপনারা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করবেন না। আমি দুটো এমন পয়েন্ট নিয়ে আলোচনা করব যেই দুটো পয়েন্ট অনেকেই ভুল করে, তাহলে কিন্তু টাকা পেতে খুব সমস্যা হবে। প্রথম পয়েন্ট রয়েছে দেখুন, ইজ বেনিফিশিয়ারি অ্যান এমপ্লয়ি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট পিএসইউ। এখানে প্রথমেই বলে রাখি, যিনি মা তিনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারী বা পিএসইউ কোনো কর্মচারী হন তাহলে কিন্তু তিনি এই সুবিধা পাবেন না। তো এখানে দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি, একটা ইয়েস একটা নো। এক্ষেত্রে আপনারা অবশ্যই এই নো অপশানটিকে সিলেক্ট করবেন। তো যদি আমরা তর্কের খাতিরে ইয়েস বাটনটিকে একবার সিলেক্ট করি তাহলে দেখি কি হয়। দেখুন টোটাল যে ফর্মটা ছিল সেটা অলরেডি আউট এবং এখানে একটা মেসেজ দিচ্ছে এমপ্লয়িজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পিএসইউ আর নট এলিজিবল ফর দিস স্কিম। এই স্কিমের জন্য কখনোই রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউ কোনো কিছুই কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অপশানটাকে অবশ্যই নো করে রাখতে হবে পরবর্তী অ্যাপ্লাইয়ের জন্য। আমি অপশানটা এখানে নো সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে অ্যাপ্লাইং ফর। প্রথমে এখানে দেখুন দুটো অপশান দেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড আর অন্যটা হচ্ছে সেকেন্ড চাইল্ড। এখানে এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝে রাখতে হবে। ধরুন আমি ফার্স্ট চাইল্ড এই অপশানটা প্রথমে যদি সিলেক্ট করি তাহলে এই ফার্স্ট চাইল্ড যদি আপনার ছেলে বা মেয়ে হয় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু টাকা পাবেন। কিন্তু সেকেন্ড যেটা সেখানে লেখাই আছে দেখুন সেকেন্ড গার্ল চাইল্ড, অর্থাৎ দ্বিতীয় যে বাচ্চাটি হবে, সেকেন্ড যে ইস্যুটা হবে সেটা আপনার অবশ্যই মেয়ে হতে হবে। কখনো কখনো হয় কি সেকেন্ড ইস্যুর ক্ষেত্রে টুইন বেবি হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে এরকমও হয়ে যায়। সেক্ষেত্রে আপনি মেয়েটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ছেলেটার জন্য কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনি দুটো বাচ্চার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাতে আপনার প্রথম বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং টাকা পাবেন। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বেবিটাকে অবশ্যই মেয়ে বেবি হতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, যদি আপনার ফার্স্ট গার্ল হয় বা ফার্স্ট চাইল্ড হয় তাহলে ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করবেন, যদি আপনার সেকেন্ড গার্ল চাইল্ড হয় তাহলে সেকেন্ড গার্ল চাইল্ড অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এর পরের অপশানটার দিকে একটু লক্ষ্য করুন, নাম্বার অফ লিভিং চিলড্রেন। এই জায়গাতেই কিন্তু যারা অ্যাপ্লাই করেন দুর্দান্ত রকমের ভুল করেন। তো এখানে বলা হচ্ছে যে আপনার জীবিত সন্তান কতগুলি। তো এই অপশানটার ভেতরে যদি আমরা ক্লিক করি এখানেতে আমরা 0, 1, 2, 3, 4 ইত্যাদি অপশানগুলো পাবো। ধরুন আপনার একদম প্রথম সন্তানের আপনি জন্ম দিয়েছেন, তো তাহলে এক্ষেত্রে আপনি কি সিলেক্ট করবেন? যদি প্রথম সন্তানের জন্ম দেন তাহলে আপনাকে 1 সিলেক্ট করতে হবে, কখনোই আপনি কিন্তু 0 সিলেক্ট করবেন না। এরকম অনেক আমি দেখেছি যারা ফর্ম ফিল আপ করেছেন, তারা এই ব্যাপারটা একটু বুঝে শুনে করলেই আমার মনে হয় ভালো হয়। তো আমিও আবার কথাটা রিপিট করছি, যারা একদম ফার্স্ট ইস্যু প্রথম বাচ্চা তারা কিন্তু কখনোই 0টাকে সিলেক্ট করবেন না, সবসময় করবেন ফার্স্ট চাইল্ড হিসেবে লিভিং চিলড্রেন। যেহেতু আপনি জন্ম দিয়েছেন সেই বাচ্চাটি লিভিং, অতএব 1টাকে সিলেক্ট করবেন।
আর যদি তারপরে কারোর 2 নম্বর বাচ্চা 3 নম্বর বাচ্চা হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী 2-3 সিলেক্ট করবেন। তাহলে আমি যার জন্য অ্যাপ্লাই করছি, যেহেতু সে একদম প্রথম বাচ্চার জন্ম দিয়েছে এবং লিভিং চিলড্রেন, তাহলে আমি তার 1 সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে ডাজ দ্য বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড। এটা কিন্তু থাকতেই হবে, যিনি বেনিফিশিয়ারি তার আধার কার্ড নো করলে চলবে না। তো এখানে অবশ্যই ইয়েসটাকে সিলেক্ট করতে হবে। কেন থাকলে চলবে না সেটা একটু পরে আমি বলে দিচ্ছি। এরপরে দেখুন এখানে একটা চেকবক্স রয়েছে, এই চেকবক্সটাতে ক্লিক করতে হবে। কেন ক্লিক করতে হবে? এখানে একটা মেসেজ রয়েছে দেখুন, যে আপনি আধার সংক্রান্ত সমস্ত তথ্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে, অর্থাৎ এই যে PMMVY এই ডিপার্টমেন্টকে শেয়ার করছেন। হ্যাঁ, এটার একটা ডিক্লারেশন জাস্ট, এটা নিয়ে কোনো চিন্তিত হবার কোনো কারণ নেই। তো যাই হোক, আপনারা এই যে চেকবক্সটা আমি দেখালাম, এই চেকবক্সটাকে টিক করে দেবেন। এর পরের অপশানটা দেখুন, নেম, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি মা তার নামটা এখানে লিখতে হবে। কিন্তু কেমনভাবে লিখবেন? এখানে দেখুন লেখা আছে প্লিজ এন্টার নেম অ্যাজ ইন আধার কার্ড। এই জায়গাটাও একটু মন দিয়ে শুনবেন। আধার কার্ডে যে নামটি রয়েছে, যে স্পেলিংটি রয়েছে সেটা ইউজ করবেন। কখনো কখনো কি হয়, মহিলাদের বিবাহের পূর্বে আধার কার্ড তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে তার নামটা এবং সারনেমটা একরকম থাকে, এবং বিবাহের পরবর্তীতে অন্যান্য ডকুমেন্টসে সারনেম আবার হাজব্যান্ডের যুক্ত হয়ে যায়। তো সেই হিসেবে আপনাদের পোলিও কার্ডও তৈরি হয়। তো তখন আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটা বিবাহের পূর্বে হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই আধারে নামটাই দেবেন। আর যদি আধারে কারেকশান করে নিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, সেই নাম দেবেন। কেন দেবেন সেটাও আবার বলছি, কারণ এই নিচের ঘরে আপনাকে এবার পুট করতে হবে নিজের আধার নাম্বার। যেই মাত্র পুট করবেন, আপনি যদি ওপরে দেওয়া যে নামটা দেবেন সেটা যদি বর্তমান আধারের ডেটার সাথে মিসম্যাচ করে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, বা হয়তো পেজটা রিফ্রেশ হয়ে অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু টাকা পেতে হয়তো সমস্যা বা ভেরিফিকেশনে হয়তো সমস্যা হতে পারে। তাই বারবার বলছি, আধারে আপনার ফাইনাল একদম লেটেস্ট আধারে যে নাম রয়েছে সেই নামই কিন্তু এই নেমের ঘরে লিখবেন, এবং তার পরবর্তী আধার নাম্বারের ঘরে নিজের আধার নাম্বার লিখবেন। প্রথম বক্সে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম এবং তার আধার নম্বর দেওয়ার পর আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা আমি বলছি। তো এই আধার নাম্বারটা যখনই কমপ্লিট করবেন তখনই কিন্তু আধার নাম্বারটা অথেন্টিকেট হবে, যে নাম আপনি পুট করেছেন অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি হবেন তার নামের সাথে আধার নাম্বারটা ম্যাচ করছে কিনা সেটার একটা অথেন্টিকেশন হবে। সেই পদ্ধতিটা দেখুন কেমনভাবে হয়। দেখুন একটু ধৈর্য ধরতে হবে, অথেন্টিকেট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন এখানে একটা পপ আপ চলে এলো, আধার ইজ অথেন্টিকেটেড। তো এই পপ আপটাকে সরানোর জন্য আপনাকে ওকে বাটনে ক্লিক করে নিতে হবে, বা ওপরে থাকা ক্রস বাটনে আপনি ক্লিক করে নিতে পারেন। আমি ওকে বাটনটাতেই ক্লিক করে নিচ্ছি। মজার ব্যাপার যেটা দেখুন, আমি যখন বেনিফিশিয়ারির নামটা পুট করেছিলাম তখন সেটা এডিট করা যাচ্ছিল, এখানে আধার নাম্বারটাও দিয়েছি, কিন্তু বর্তমানে যখন আধার অথেন্টিকেট হয়ে গেছে তখন কিন্তু নামটি আপনি আর এডিট করতে পারবেন না, অর্থাৎ পুরো ডেটাটা আধার থেকে ফেচ করে নিয়েছে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার পাওয়া যাবে, ক্যালেন্ডার থেকে নিজের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে এজ ইন ইয়ার্স এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিক আপনার জন্ম সাল বা জন্ম তারিখ অনুযায়ী কত বছর বয়স সেটা এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে বসে যাবে। এরপরে রয়েছে ক্যাটেগরি নেম। এই ক্যাটেগরি নেম অপশানটাতে আমরা 3 ধরনের অপশান পাবো। প্রথমে রয়েছে আদার্স, তারপরে রয়েছে এসসি, তারপরে রয়েছে এসটি। যদি কেউ এসসি হয়ে থাকে তাহলে এসসি সিলেক্ট করবেন, যদি কেউ এসটি হয়ে থাকে এসটি সিলেক্ট করবেন। এসসি এসটি ব্যতীত যদি অন্য কোনো কাস্ট হয়ে থাকে বা ক্যাটেগরি হয়ে থাকে, জেনারেল কথাই বলছি বিশেষত, তাহলে কিন্তু আদার্সটাকে সিলেক্ট করবেন। এর পরের বক্সে রয়েছে মোবাইল নাম্বার। যিনি অ্যাপ্লাই করছেন তার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। যদি ওনার মোবাইল নাম্বার না থেকে থাকে, পরিবারের যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে পারেন। সেক্ষেত্রে আবার দেখুন পরের ঘরেতে রয়েছে মোবাইল নাম্বার বিলংস টু, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছেন সেটা আসলে কার মোবাইল, এই অপশানে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানেতে সেলফ, যদি মোবাইল নাম্বারটা নিজের হয় তাহলে সেলফ বাটনটাকে ক্লিক করতে হবে। যদি মোবাইল নাম্বারটা স্বামীর হয়ে থাকে তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। মায়ের যদি হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করতে হবে। যদি বাবার হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করতে হবে, বা শ্বশুর শাশুড়ি, এইভাবে যারই মোবাইল নাম্বার আপনি দেন না কেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে চলে আসবো আমরা এলিজিবিলিটি প্রুফ, মানে কোন প্রুফ থাকলে আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লিকেবল বা আপনি টাকা পেতে পারেন। তো এখানে দেখুন অপশান রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেক্ট ডকুমেন্ট। এই সিলেক্ট ডকুমেন্টের অপশানেতে বা এই মাঝখানে যেখানে হোক আপনি ক্লিক করুন।
করার পর প্রথমে দেখুন অপশান আসছে ওমেন হুজ নেট ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান 8 লাখ পার অ্যানাম। যে মহিলা যার পরিবারের বার্ষিক আয় কিন্তু 8 লাখ টাকার কম, তিনি যদি এরকম হন তাহলে তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং তার জন্য তখন এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে ওমেন হোল্ডিং MGNREGA জব কার্ড। যদি মহিলার জব কার্ড থেকে থাকে তাহলে সেই জব কার্ডটার মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তখন এখানে সিলেক্ট করতে হবে। ওমেন ফার্মার্স হু আর বেনিফিশিয়ারিজ আন্ডার কিষাণ সম্মান নিধি, কিষাণ সম্মান নিধির যদি বেনিফিশিয়ারি হন সেই মহিলাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তখন এটাকে সিলেক্ট করতে হবে। উইমেন হোল্ডিং শ্রম কার্ড, শ্রম কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে উইমেন বেনিফিশিয়ারিজ আন্ডার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJY আন্ডার আয়ুষ্মান ভারত। যদি কোনো মহিলা PMJY বা আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডার হন তাহলে কিন্তু তিনিও এই স্কিমের আওতাভুক্ত হবেন। এরপর হচ্ছে উইমেন হোল্ডার অফ BPL রেশন কার্ড, বিলো পভার্টি লেভেল বা BPL রেশন কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই অপশান সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে ওমেন হু আর পার্সিয়ালি 40% অর ফুললি ডিসেবলড দিব্যাংজন। যদি কোনো মহিলা 40% প্রতিবন্ধী হন বা দিব্যাংজন যদি হন তাহলে কিন্তু তিনিও এই স্কিমের আওতাভুক্ত হবেন এবং তিনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তাকে তখন এই ডান দিকের অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং AWS। যদি কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিজে প্রেগনেন্ট হন বা ল্যাকটেটিং হন তাহলে তিনিও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার জন্য তাকে ডান দিকের অপশানটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এতগুলো অপশানের মধ্যে যে কোনো একটা যদি আপনার হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তার জন্য কিন্তু আপনাকে সাপোর্টিভ ডকুমেন্টসও আপলোড করতে হবে, একটু পরেই সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে উইমেন হোল্ডিং শ্রম কার্ড যে অপশানটা রয়েছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু এই বেনিফিশিয়ারির শ্রম কার্ড রয়েছে। এর কলামেতে যে আইডেন্টিটিটা আপনারা সিলেক্ট করলেন সেই আইডেন্টিটি নাম্বারটা এখানে দিতে হবে। আমি যেহেতু শ্রম কার্ড আপলোড করার জন্য বা শ্রম কার্ড আইডেন্টিটি হিসাবে চুজ করেছিলাম, তাই আমি এখানে শ্রম কার্ডের যে নাম্বারটা হয় সেটা আমি এখানে পুট করব এবং তারপরে রয়েছে আপলোড ফাইল। আপনাকে কি করতে হবে, শ্রম কার্ডের বোথ সাইডের ছবি একটা পেজে করে নিয়ে সেটাকে 100 কেবির মধ্যে করে নেবেন এবং তারপর এই চুজ ফাইল অপশানে গিয়ে আপনার মোবাইলে থাকা গ্যালারিতে ছবিটিকে এখানে চুজ করে নেবেন। নেওয়ার পর রয়েছে এবার বাকি ইম্পর্টেন্ট ডিটেলস। এই যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আপনারা দেখছেন এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যদি আপনারা এই জায়গাগুলো একটু খেয়াল করে না করেন তাহলে কিন্তু অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে পারেন, তাই ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন। এই ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে রয়েছে প্রথমে MCP কার্ড ডিটেলস। কোনটা কার্ডের কথা বলা হচ্ছে, যেটা মা ও শিশুর সুরক্ষা কার্ড বা যেটাকে আমরা পোলিও কার্ড বলে চিনি, সেই কার্ডটি আপনি হাতের কাছে রাখবেন এবং সবার প্রথম আপনাকে যেটা দিতে হবে MCTS বা RCH ID অথবা MCP কার্ড রেজিস্ট্রেশন নাম্বার। এটা কি জিনিস, পোলিও কার্ডটা খুলবেন, পোলিও কার্ডটা খুললেই আপনি দেখবেন বাবার মোবাইল নম্বর এই ধরনের কিছু একটা লেখা আছে, তার ঠিক তলার অপশান পাবেন এটা, সেখানে আপনারা 10 সংখ্যার এই রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন, সেটা এই বক্সে লিখে দেবেন। তারপরে রয়েছে MCP কার্ড রেজিস্ট্রেশন ডেট, মানে কবে আপনার এই মা ও শিশু সুরক্ষা কার্ডটা তৈরি হয়েছিল বা রেজিস্ট্রেশনটা হয়েছিল তার ডেটটাও কিন্তু ঠিক একইভাবে ওই পোলিও কার্ডটাতেই লেখা আছে। সেখানে লেখা থাকবে দেখবেন গর্ভাবস্থা নথিভুক্তকরণের তারিখ, সেই তারিখটা আপনাকে এখানের ক্যালেন্ডার থেকে চুজ করে নিয়ে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে রয়েছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা LMP ডেট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে, যেদিন আপনি অ্যাপ্লাই করছেন তার থেকে 570 দিনের মধ্যে কিন্তু এই লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা শেষ মাসিকের দিনটা কিন্তু হতে হবে। সেটাও কিন্তু ঠিক একইভাবে নিশ্চয়ই আপনার যে আশা দিদিরা রয়েছেন সেটা আপনার ওই পোলিও কার্ডে নথিভুক্ত করবে এবং সেইখান থেকে ডেটটা দেখে নিয়ে এখানে ক্যালেন্ডারটা চুজ করে নিয়ে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে অ্যান্টিন্যাটাল চেক আপ বা ANC ডেট, মানে অর্থাৎ আপনি গর্ভবতী হওয়ার পর কোনোভাবে বুঝতে পারেন এবং তার জন্য আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, সেখানে গিয়ে প্রথম যে চেক আপটা হয়, যিনি ANM রয়েছেন তিনি যে আপনাকে প্রথম যে চেক আপটা করেন সেই ডেটটাও কিন্তু আপনাকে নিজে মনে রাখতে হবে না, আপনার ওই পোলিও কার্ডেতেই একটা জায়গায় লেখা থাকবে, সেই ডেটটাও এখান থেকে নিয়ে এই ক্যালেন্ডারটাকে চুজ করে নিয়ে আপনাকে কিন্তু বসাতে হবে।
আমি এই যে 4টে ডেটের কথা বললাম, এই প্রত্যেকটা ডেট আমি শেষকালে কোনো একটি মা ও শিশু সুরক্ষা কার্ড আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু সবার শেষকালে ভিডিওটাতে এটা দেখে নেবেন যে কোন কোন জায়গায় ডেটগুলি ঠিক লেখা আছে, তাহলে আপনাদের ফর্মটা ফিল আপ করতে কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই সমস্ত ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া হওয়ার পর আমি যেহেতু মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছি, তাই পুরো স্ক্রিনটা শো করছে না, আপনারাও মোবাইলেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে একটু পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং পরের অপশান পাওয়া যাবে, দেখুন হ্যাজ দ্য চাইল্ড বিন বর্ন, বাচ্চাটি কি জন্মগ্রহণ করেছে। এখানে ইয়েসটা অটো সিলেক্ট হয়ে আছে, আপনি এটাকে নো বা ইয়েস এরকমভাবে চেঞ্জ করতে পারবেন না। এরপরে রয়েছে অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ, অর্থাৎ কোন দিনেতে বাচ্চার জন্ম হয়েছে। নিশ্চয়ই আপনাদের বাচ্চার অলরেডি তখন যখন এটা এন্ট্রি করবেন ততক্ষণে বাচ্চার জন্ম সার্টিফিকেট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারিখটাকে বেছে নিয়ে এখানে একটি ক্যালেন্ডার পাবেন, সিলেক্ট করলে তারিখটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন প্রেগনেন্সি। এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখুন অলরেডি 1 সিলেক্ট হয়ে আছে। জেনারেলি এটা 1 বলেই ধরে নেওয়া হয়। যদি আপনার ভ্যারিয়েশন হয় বা কখনো হয় কি টুইন বেবি হয়, তাহলে সেই অনুযায়ী আপনাকে এই অপশানে সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আপনার কটি বাচ্চা হয়েছে একসাথে 1, 2, 3, 4 যেটা হবে সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এখানে যিনি বেনিফিশিয়ারি তিনি একটিমাত্র সন্তানের জন্ম দিয়েছেন সেই সময়, তাই আমি এখানে 1টাকে সিলেক্ট করে নিচ্ছি, বা এটা অটোমেটিক্যালি হয়ে থাকে। এরপরে রয়েছে টাইপ অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, অর্থাৎ বাচ্চাটি যেখানে জন্মগ্রহণ করেছে সেই ইনস্টিটিউটটির টাইপটা কেমন, প্রাইভেট নাকি গভর্নমেন্ট নাকি বাড়িতে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই অপশানটার ভেতরে ঢুকতে হবে। এখানে দেখুন অপশান পাচ্ছেন গভর্নমেন্ট হসপিটাল, তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি প্রাইভেট হসপিটাল বা কোনো নার্সিং হোমে হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি বাড়িতে হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি ট্রানজিট হয়, অর্থাৎ বাড়ি থেকে হসপিটাল যেতে যেতে যদি হয়ে যায় তাহলে ট্রানজিট অপশানটাতে সিলেক্ট করতে হবে। অঙ্গনওয়াড়ি সেন্টারে যদি হয় তখন এখানে সিলেক্ট করতে হবে। তো যেটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে প্রাইভেট হসপিটালটাকে চুজ করে নিচ্ছি। এরপরে রয়েছে নেম অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, অর্থাৎ বাচ্চাটি যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সেই ইনস্টিটিউটের, সেটা নার্সিং হোম হোক বা গভর্নমেন্ট হসপিটাল হোক, তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। এবং রয়েছে জেন্ডার চাইল্ড, যে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে বা যার জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে রয়েছে মেল, যদি ছেলে বাচ্চা হয় তাহলে মেলটাকে সিলেক্ট করবেন, যদি মেয়ে বাচ্চা হয় তাহলে ফিমেলটাকে সিলেক্ট করবেন। জেন্ডার সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে অপশন আছে, দেখুন অ্যাভেলড বেনিফিট আন্ডার JSY, অর্থাৎ এর আগে জননী সুরক্ষা যোজনাতে নাম নথিভুক্তকরণের জন্য কোনো টাকা কি পেয়েছিলেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপশানটা নো সিলেক্ট করে নিতে হবে। যদি ইয়েস করেন তাহলে কিন্তু বর্তমানে যেটাতে অ্যাপ্লাই করছেন সেটা থেকে কোনো কিন্তু টাকা পাবেন না। এরপরে রয়েছে ওয়াজ ভ্যাকসিনেশন রেকর্ডেড অন MCP কার্ড, বাচ্চার জন্মের পরে যে যে ভ্যাকসিনগুলো হয় পোলিও কার্ডে সেগুলো কি রেকর্ড করা হয়েছে। অবশ্যই এখানে দেখুন আগে থেকে অপশানটা নো সিলেক্ট করা আছে, তো এটাকে আপনাকে চেঞ্জ করে নিয়ে ইয়েস বাটনে ক্লিক করে নিতে হবে। ঠিক একইভাবে বাটনটা নীল হয়ে যাবে। এরপরে রয়েছে ফার্স্ট সাইকেল ভ্যাকসিনেশনস গিভেন, অর্থাৎ বাচ্চার জন্মের পর যে যে ভ্যাকসিনগুলি দেওয়া হয়েছে তার ডেটগুলি এখানে প্রত্যেকটা বক্সে করতে হবে। তো প্রথম রয়েছে ভ্যাকসিনেশন অ্যাট বার্থ, এটা করার জন্য আপনাকে এই যে ছোট্ট চেকবক্সটি রয়েছে এই চেকবক্সটাতে ক্লিক করে ফেলতে হবে। ক্লিক করে ফেলার পর তারপর এখানে থাকা ভ্যাকসিনেশন ডেট এই ক্যালেন্ডারটার ভেতরেতে ঢুকে, অর্থাৎ এই অপশানটাতে ক্লিক করলে এখান থেকে একটা ক্যালেন্ডার পাবেন। সেই ক্যালেন্ডার থেকে আপনারা পোলিও কার্ডে যাবেন। পোলিও কার্ডে দেখবেন যে বাচ্চার জন্ম যেদিন হয়েছে সেদিনই কিন্তু এই প্রথম ভ্যাকসিনটি হয়, অতএব সেই ডেটটা এখানে দিতে হবে। তারপরে রয়েছে ভ্যাকসিনেশন অন 6th উইক, অর্থাৎ বাচ্চার 6 মাস বয়সে যে ভ্যাকসিনটা হয়েছিল তার ডেটটা এখানে বসাতে হবে। তার জন্য আগে চেকবক্সটাকে টিক করে নেবেন এবং তারপর এখান থেকে ডেটটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক একইভাবে আরও দুটো বক্স রয়েছে যেখানেতে আপনাকে 10 সপ্তাহ এবং 14 সপ্তাহতে যে ভ্যাকসিনগুলি হয় সেগুলির ডেটা ইনপুট করতে হবে। তাই একইভাবে চেকবক্সটা আগে টিক করে নেবেন, নেওয়ার পর তারপর এখান থেকে ডেটগুলোকে সিলেকশন করে নেবেন। এক্ষেত্রে আরেকটা কাজ আপনারা করতে পারেন, এই প্রত্যেকটি সাইকেল অফ ভ্যাকসিনেশনের ডেটগুলো বসানোর জন্য আগে আপনারা পোলিও কার্ড দেখে প্রত্যেকটা ডেটকে এখানে এন্ট্রি করে ফেলুন। করে নেওয়ার পর তারপর আপনারা এখানে যে চেকবক্সগুলি রয়েছে একটা একটা করে টিকমার্ক দিন, তাহলেও কিন্তু হবে। যদি মনে করেন যে আগে টিকমার্কগুলো সব দিয়ে নেব, এই টিকমার্ক দেওয়া জায়গাগুলো নীল হয়ে যাবে আর
তারপরে যদি বলেন যে ডেটগুলোকে পরপর বসাবো তাহলেও হবে, আর যদি মনে করেন একটা করে টিকমার্ক আর তার পাশের ঘরেতে ডেট বসাবেন তাহলেও হবে, কোথাও কোনো ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে চলে আসবো আমরা যিনি বেনিফিশিয়ারি তার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস, স্থায়ী অ্যাড্রেস নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নেই, প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যিনি বেনিফিশিয়ারি তার অ্যাড্রেসটার এখানে এরিয়া টাইপটা কেমন, রুরাল নাকি আরবান। রুরাল মানে গ্রাম্য ব্যাপার আর আরবান মানে শহুরে ব্যাপার। এখানে রুরালটা প্রথমেই সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আপনি চাইলে যদি আপনি আরবান এলাকায় বা শহর এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আরবানটা সিলেক্ট করবেন। সেখানে হয়তো আপনি ওয়ার্ড নাম্বার, মিউনিসিপ্যালিটি নেম ইত্যাদি আপনাকে পুট করতে হবে। তো যাই হোক, আমি অত ভেতরে যাচ্ছি না, আপনারা ওই অপশানটা একটু দেখে নেবেন। আমি এখানে রুরালটাকে সিলেক্ট করছি। তো প্রথম অ্যাড্রেসের ঘরে কি লিখবেন, সিম্পলি আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামটার নাম এখানে লিখে দেবেন। দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল অটো সিলেকশন হয়ে আছে। ডিস্ট্রিক্টটাও আমি যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আইডি থেকে এটা করছি তিনি কিন্তু হুগলিতে বসবাস করেন, তাই এখানে তার অ্যাড্রেসটা হুগলি বা ডিস্ট্রিক্টটা হুগলি অটো সিলেক্ট হয়ে আছে। এরপরে রয়েছে ব্লক, এই ব্লকটাও অটো সিলেক্ট থাকবে। এরপরে রয়েছে ভিলেজ, এই ভিলেজ অপশানটার ভেতরে আপনাকে ঢুকতে হবে। ওই নির্দিষ্ট জেলা এবং ওই নির্দিষ্ট ব্লকের আন্ডারে যে যে গ্রামগুলি রয়েছে এখানে তার টোটাল লিস্ট পাওয়া যাবে। আপনি আপনার যে গ্রাম সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে পিনকোড, এখানে আপনাকে নিজের পিনকোডটা লিখতে হবে। এবং তারপরে রয়েছে অ্যাসাইন্ড অঙ্গনওয়াড়ি, এই জায়গাটায় আপনারা কিছু করতে পারবেন না, কারণ আপনি যার আইডি থেকে অন করেছেন তার ডিটেলসটা এখানে শো করছে। তো যাই হোক, এই সমস্ত ডেটাগুলো দেওয়ার পর আপনারা আরও একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে এখানে সবার শেষে থাকা যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যদি মনে হয় উপরিউক্ত তথ্যগুলি ভুল দেওয়া হয়েছে তাহলে তখন আপনারা ক্যান্সেল বাটনে ক্লিক করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যাই হোক, এখানে কোনো ভুল নেই, তো আমি এই সাবমিট বাটনেতে ক্লিক করে নেব। তারপরে এইরকম একটা পেজ আসবে যেখানেতে যা যা তথ্যগুলি দিলাম তার একটা সিনোপসিস এখানে তৈরি হবে। এই তথ্যগুলো আপনারা একের পর এক মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যদি মনে হয় তথ্যগুলি ভুল রয়েছে তাহলে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারেন। আবার যদি মনে হয় না সমস্ত কিছু ঠিক আছে তাহলে তখন সেক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। তো এখানে যেহেতু সমস্ত তথ্যগুলি ঠিক আছে, আমি মিলিয়ে নিয়েছি, তার জন্য ফাইনাল অপশান সাবমিট বাটনে আমি ক্লিক করে নিচ্ছি। আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো যে সেভ হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে বলে এখানে একটা মেসেজ দিচ্ছে, বেনিফিশিয়ারি ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি। তো আপনি এই পপ আপটিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি ওকে বাটনে লাস্ট অফ অল ক্লিক করে নিন। আবার আমরা সেই ড্যাশবোর্ডটাতে ফিরে আসবো যেখান থেকে আমরা অ্যাপ্লাইয়ের জন্য পয়েন্টটাকে চুজ করেছিলাম। তো এখানেতে আপনি যে ব্যক্তিটি রেজিস্ট্রেশন করলেন বা আগেও যদি কোনো ব্যক্তির রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তার তথ্যগুলো আরেকবার দেখে নেবেন কি করে। তার জন্য এখানে যে 3 ডট বাটনটা দেখতে পাচ্ছেন সেই 3 ডট বাটনে ক্লিক করতে হবে। করলেই তার তলায় থাকা যে পয়েন্টগুলো সেগুলো আপনি সব কিছুই দেখতে পাবেন। আমরা বেনিফিশিয়ারি এন্ট্রি করার জন্য ডেটা এন্ট্রি অপশানটাকে কাজে লাগিয়েছিলাম, কিন্তু এখন সেই তথ্য কোথায় রয়েছে সেটা জানার জন্য আমরা এই রিপোর্টস বাটনেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলি সাব পয়েন্ট বেরিয়ে আসবে। তো আমি সবার প্রথম অপশান যেটা রয়েছে বেনিফিশিয়ারি এনরোল্ড বলে সেই অপশানটাতে ক্লিক করে নেব। এই পেজটাতে এসে ওই আশাকর্মী যতগুলি বেনিফিশিয়ারি অ্যাড করেছেন তার সমস্ত কিছু ডিটেলস এখানেতে শো করবে। তারা পেমেন্ট পেয়েছে কিনা বা যিনি এএনএম আছেন তাদের তথ্যগুলি ভেরিফাই করেছে কিনা সবই যদি বাম দিক থেকে ডান দিকে আমরা স্ক্রল করি তাহলে তার ডিটেলসগুলো দেখতে পাবো। এবং এই তথ্য যদি উনি প্রিন্ট করাতে চান তাহলে সেক্ষেত্রে এক্সেল, পিডিএফ বা প্রিন্ট এখানে 3টি অপশান পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন। তো এই ছিল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।